যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হইতে পারে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হইতে পারে। তার কারণ হলো এই বাংলাদেশটাকে পাকিস্তান বানানোর একটা মহা ষড়যন্ত্র চলতেছে। বাংলাদেশটাকে পাকিস্তান বানানোর যে ষড়যন্ত্রটা চলতেছে তার অংশ হিসেবে আমরা দেখতেছি বর্ডারে বাংলাদেশ ভারত সীমান্ত হলো প্রায় 4096 কিলোমিটার। এই প্রায় 4000 কিলোমিটার বর্ডারে এখন ভারত দাবি করতেছে যে ভারতে বাংলাদেশি প্রায় 1.5 কোটি মানুষ সেখানে অবস্থান করতেছে। 1.5 কোটি মানুষ ভারতে, তারা বিভিন্ন সময় কাজের সন্ধানে গেছে আর বাংলাদেশে আসে নাই। এখন ভারত চাইতেছে এই 1.5 কোটি মানুষকে বাংলাদেশে ফেরত পাঠাইতে। এতদিন শেখ হাসিনার সরকার বাংলাদেশে ছিল, বা এর আগেও অনেক সরকার ছিল, কিন্তু 54 বছরের ইতিহাসে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এত খারাপ কখনো হয় নাই। এমনকি 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরেও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এত খারাপ হয় নাই। বঙ্গবন্ধুর হত্যার পরে যখন জিয়াউর রহমান বাংলাদেশে এসছে, জিয়াউর রহমানের সাথে ভারত কাজ করেছে একসাথে। কিন্তু এবারকার পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পট পরিবর্তনের পরে শেখ হাসিনা সভাসদ সহ গিয়ে ভারতে আশ্রয় নেয়। তারপরে আসে ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূস একজন মহা সুদখোর এবং তিনি ক্ষমতা লাভের জন্য, এই ক্ষমতা দখল করার জন্য সারা জীবন উনি সাধনা করেছেন। আন্তর্জাতিক প্রভুদের পা জিহ্বা দিয়ে চেটেছেন। এই বাংলাদেশের গরিব মানুষদের টাকা পয়সা সুদখোর ইউনূস লুটে নিয়ে এই টাকা দিয়ে উনি ইউরোপ আমেরিকার ক্লাবে ক্লাবে খরচ করেছেন। বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন এদের নির্বাচনে যা টাকা পয়সা ডোনেশন করেছেন। চড়া সুদে বাংলাদেশের গরিব মানুষগুলোকে চড়া সুদের ফাঁদে ফেলে এই টাকা উপার্জন করে নোবেল কিনেছেন। এবং সেই সাধনার ফলশ্রুতিতেই সে এই বাংলাদেশের মসনদটা দখল করেছিল 2024 সালের 8ই আগস্ট। কিন্তু সে আজীবন থাকতে চেয়েছিল ক্ষমতায়, কিন্তু 18 মাসের মধ্যে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। কারণ এই 18 মাসে সে দেশে অসংখ্য কিংস পার্টি তৈরি করেছিল এবং মবের রাজত্ব কায়েম করেছিল। কবর থেকে মানুষের লাশ উঠিয়ে পোড়ানো হয়েছে তার আমলে। মাজার শরীফ সব ভেঙে ফেলানো হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি হয়েছে, আর ভয়াবহ রকমের চাঁদাবাজি হয়েছে। আর ডক্টর ইউনূস প্রকাশ্য হাজার হাজার কোটি টাকা লুট করেছেন। দেশে মানুষের নিরাপত্তা বলতে কিছু ছিল না, মবই ছিল শেষ কথা। এই কারণে আন্তর্জাতিক বা দেশি বিদেশি চাপে যে ডক্টর ইউনূস যাতে আজীবন ক্ষমতা না ছাড়া লাগে, এই কারণে সংস্কার খেলা শুরু করেছিল। এবং সংস্কার খেলা শুরু করেছিল
এমন সংস্কারের ফাঁদ পাচ্ছিল যে সেই সংস্কার শেষ হবে না, যতদিন ইউনূস বাইচে আছে ততদিনে সংস্কারও শেষ হবে না, উনি ভোটও দেবে না, ক্ষমতায় থাকবে। তো যাই হোক, বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু ডক্টর ইউনূস এমন একটা কাজ করে দিয়ে গেছে যে এই দেশটা এখন 1971 সালের পরাজিত শক্তি যারা, যুদ্ধ অপরাধী, জঙ্গি, জামাত, শিবির, এনসিপি, হেফাজত, এদের হাতে চলে গেছে। এদের কাছে বর্তমান সরকার তারেক রহমান এখন জিম্মি বলতে পারেন, কারণ দেশের প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী যারা আছে, বিডিবি, সিআইডি, এনএসআই, এরা আর শেখ হাসিনার আমলের মতো তাদের মনোবল অত স্ট্রং নাই। কারণ অনেক পুলিশ 5ই আগস্টে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, দেশের প্রায় 400-500 থানা লুট হয়ে গেছে। কাজেই এই প্রশাসন দিয়া তারেক রহমান শক্ত অবস্থান নিতে পারতেছে না, বিধায় যত সমস্যার সৃষ্টি করতেছে এই 71-এর পরাজিত শক্তি, জামাত, শিবির, হেফাজত, এরা এই সুযোগকে কাজে লাগিয়ে তারা এখন ভারতের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ বাঁধাইতে চায়। যুদ্ধ বাঁধাইতে চাওয়ার কারণ হলো কি, লাভ হবে কি তাদের? দেখেন, বাংলাদেশের মোল্লারা না, শুধু সারা পৃথিবীর মোল্লারাই তারা স্বপ্ন দেখে তরবারি নিয়ে যুদ্ধ করিয়া। যেমন বাংলাদেশের মোল্লারা স্বপ্ন দেখে, তারা প্রতিদিন রাইতেই স্বপ্ন দেখে তারা ভারত দখল করে নিবে, বা তারা ভারতের যুদ্ধে জিতবে, জিতার পরে হিন্দু সুন্দরী নারী আছে, সুন্দর সুন্দর বউ আছে, এগুলোকে এক একটা হুজুর 4টা বিয়ে করবে, আর বাকিগুলারে দাসী করে 100, 200, 300 করে ভাগ করে নিবে, তাদের পুরুষ মানুষগুলোকে হত্যা করবে এবং তাদের সয় সম্পদগুলো গনিমতের মাল হিসেবে নিবে। তাহলে এক একজন মাদ্রাসা শিক্ষিত হুজুর যারা এই চিন্তা করে যে 100, 200 করে দাসী থাকবে, তারা আফসোস করে, তারা ওয়াজ মাহফিলে বলে এই ধরনের কথা যে তাদের যুদ্ধ নাই দেখে তাদের দাসী নাই। আচ্ছা, এখন এই সুযোগটা কাজে লাগিয়েছে তারা গনিমতের মাল খাওয়ার জন্য। এখন দেখেন, ভারতের সাথে যে কোনো ভাবে একটা যুদ্ধ তারা বাঁধাইতে চায়। তাহলে ভারত হলো বিশ্বের 5 নম্বর পরার শক্তি এখন বর্তমান বিশ্বে। তাহলে ভারতের সাথে যুদ্ধে লাগলে বাংলাদেশের পক্ষে তো বিজয়ী লাভ করা সম্ভব না, 1 সপ্তাহ যুদ্ধ করে টিকা সম্ভব না। কারণ আপনি বলছেন আপনার মানুষ 20 কোটি জনগণ, আমরা আছি 20 কোটি জনগণের 40 কোটি হাত, তাহলে ভারতের তো 150 কোটি জনগণের 300 কোটি হাত, তাহলে হাতাহাতি যুদ্ধ হইলে তো আমরা পারবো না। আর এখনকার আধুনিক যুগে ভারতের কাছে যে অস্ত্রশস্ত্র আছে, আমরা 1 সপ্তাহ টেকার কোনো সম্ভাবনা নাই। তারপরে কেন বাংলাদেশের এই পাকিপন্থী 71-এর পরাজিত শক্তি যারা, তারা কেন ভারতের সাথে যুদ্ধ বাঁধাইতে চায়? তারা কেন প্রতিদিন বলতেছে দিল্লি না ঢাকা, আমরা দিল্লি দখল করে নিব? কেউ বলতেছে 50 লক্ষ নিয়ে যাব, কেউ বলতেছে 313 জন নিয়ে গেলেই যথেষ্ট। এবং এরাই দেখেন সীমান্তে, ভারত সীমান্তে লাঠি সোটা নিয়ে যে বিএসএফকে মারতে যেতেছে, ভারতের ভিতরে ঢুকে যেতেছে, ফলমূল, লাউ কদু যা পাইতেছে তুলে নিয়ে আসতেছে, হ্যাডাম দেখাইতেছে যে ভারত যে বলছে যে বাংলাদেশে তাদের 1 কোটি 1.5 কোটি লোক আছে, এগুলো পুশিং করবে। তো এই যাদেরকে পাঠাইতে চাইতেছে এদেরকে এরা নিতে রাজি না। তবে আমি মনে করি বাংলাদেশের নাগরিক যারা বর্ডারে এসে অপেক্ষা করতেছে, জেনুইন যদি তাদের বাড়ি বাংলাদেশে হয়, তাদেরকে নিতে আপত্তি কোথায়? কিন্তু মনে রাখবেন, এই মোল্লারা যারা দেখেন হিন্দুরা একটা তাদের রাম মন্দির নির্মাণ করতেছে, সেখানে বাধা দিয়ে বসে রয়েছে কেন?
যার যার ধর্ম সে পালন করবে। আমরা মসজিদ তৈরি করতেছি, তারা তো বাধা দেয় না, তাহলে আমরা কেন তাদের মন্দির তৈরিতে বাধা দিব? কিন্তু এই কথা মোল্লারা মানতে রাজি নাই। তারা পুরো সীমান্ত এলাকায় অস্থিরতা করতেছে এবং ভারতের সাথে যুদ্ধ চেতেছে। তাহলে এর হেতু কি? তারা যে এত লাফালাফি করতেছে, তাদের শক্তি কি? তাদের শক্তিটা আমি আপনাদেরকে বলি। তাদের শক্তি হলো পাকিস্তান। এই সীমান্ত এলাকায় বাংলাদেশের বেশিরভাগ আসনই পাইছে জামাত। এটা ডক্টর ইউনূসী সিলেক্ট করে দিয়েছেন। এবং এই সীমান্ত এলাকায় পাকিস্তানের জঙ্গি বাহিনী বা পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর বহুত সদস্য এদিকে আশ্রয় নিয়েছে। এই সমস্ত সীমান্তে কেওয়াজগুলা তারাই করতেছে। সীমান্তে তো ভাই লাঠি সোটা নিয়ে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই। আমাদের সিদ্ধান্ত নিবে সরকার। সরকার সিদ্ধান্ত নিবে, প্রশাসন কার্যকর করবে। কিন্তু না, এই যে যারা পাকিস্তানপন্থী, এরা উস্কানি দিয়ে ভারতের সাথে যুদ্ধ বাঁধাতে চেয়েছে। কেন জানেন? এই যে পাকিস্তান বলতেছে আমার পূর্ব পাকিস্তানের মুসলমান ভাই, এই মুসলমান ভাইদের আমরা দরকার হলে সৈন্য দিব, অস্ত্র দিব, গুলি দিব, যুদ্ধ বিমান দিব, শেষে প্রয়োজন হলে আমরা পারমাণবিক বোমাও তোমাদেরকে দিব। তাই এর পরিণতিটা কি হবে জানেন? আমি বলে দিই। দেখবেন বাংলাদেশের সীমান্ত থেকে অচিরেই হয়তো কোনো ভারতের ভিতরে ঢুকে একটা জঙ্গি হামলা চালাবে, বিএসএফ এর সদস্যদের হত্যা করবে। ধারাবাহিকভাবে এই চেষ্টা করবে যাতে ভারত পাল্টা আক্রমণটা করে। কারণ বাংলাদেশের এই মৌলবীরা, মোল্লারা, জঙ্গিরা, তারা তো চিন্তা করতেছে যে পাকিস্তান আমাদেরকে, আমাদের ভাই পারমাণবিক বোমা দিয়েও আমাদেরকে সাহায্য করবে। তো ঠিক আছে, ধরেন এরা সফল হইল, ভারতকে উস্কানি দিতে 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 এক সময় ভারত বিরক্ত হয়ে হামলা করে বসলো। তখন সাথে সাথে পশ্চিম পাকিস্তান থেকে জঙ্গি বিমান, সৈন্য, অস্ত্রগুলি সবই চলে আসবে। কিন্তু এখানে এসে এরা পাল্টা হামলা চালাবে ভারতে। কেন হামলা চালাবে? এটা ছিল, বাংলাদেশটা ছিল পূর্ব পাকিস্তান। 1971 সালে ভারতের সহায়তায় বাংলার মুক্তি জনগণ এটাকে স্বাধীন করেছে 30 লক্ষ প্রাণের বিনিময়ে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। কিন্তু পাকিস্তান তো তাদের 94,000 শত্রু নিয়ে সারা বিশ্বের সামনে মাথা নত করে সারেন্ডার করছে। সেই পরাজয় তো তারা মেনে নিতে পারে নাই। আবার তাদের পূর্ব পাকিস্তান হারিয়ে গেছে, বাংলাদেশ হয়ে গেছে, এটাও তারা মানিয়ে নিতে পারে নাই। এখন এই সুযোগে যখন কোনো রকম ভারত বাংলাদেশ যুদ্ধ লাগাইতে পারবে, সাথে সাথে তারা আইসা জামাতের আমিরকে দিয়ে ঘোষণা দেওয়া হবে যে 1971 সালে বাংলাদেশ পূর্ব পাকিস্তানকে দখল করে নিয়েছিল ভারত এবং বাংলাদেশ নাম দিয়েছিল। আজকে এত বছর পরে আমরা পুনরুদ্ধার করলাম, এখন সেটা আবার পূর্ব পাকিস্তান হয়ে গেল। তাহলে ওদের এই ঘোষণার সাথে কে থাকবে? জামাত থাকবে, এনসিপি থাকবে, শিবির থাকবে, হেফাজত থাকবে, মাদ্রাসা পড়ুয়ারা সব থাকবে। বাস, এটা পাকিস্তান হয়ে গেল। তখন আর ভারতের সাথে যুদ্ধ করবে না। ভারতকে বলবে যে ভাই যুদ্ধ দরকার নেই, যেহেতু আমাদের পূর্ব পাকিস্তান আমরা ফিরে পাইছি, সন্ধি হয়ে গেল। আর ভারতও আর 71-এর মতো সাহায্য করবে না। মূলত আমাদের বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাবে। কারণ এই যে বললাম, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বা সেকুলার যে কয়জন লোক আছে, যারা আছে, আওয়ামী লীগ দেশে নাই, তারা এই শক্তির পিছনে বিরুদ্ধে দাঁড়াইতে পারবে না। কাজেই আমি জনগণকে সাবধান করব, এদের থেকে সতর্ক থাকেন। এরা সীমান্তে যে উস্কানি দিতেছে, যাতে ভারত বাংলাদেশ, এমনকি ভারতের ভিতরে যে হামলাও চালিয়ে দিতে পারে। এই সীমান্তের উস্কানিতে যদি ভারত হামলা না চালায় বাংলাদেশে, তাহলে তারা ভারতের ভিতরে যে জঙ্গি হামলা চালাইব, মানে যে কোনো উপায়ে হোক, তারা চাইব যে ভারত বাংলাদেশে হামলা করুক খালি একটু, তাহলে পাকিস্তান চলে আসবে এখানে। আর আমরা ঘোষণা দিয়ে দেবো এটা আজকে থেকে পূর্ব পাকিস্তান, এটা ভারত দখল করে নিয়েছিল 71 সালে, আমরা এখন মুক্তি করছি। তো সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে
আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া থাকবো, আপনারা একটু ইউটিউব চ্যানেলটাও শেয়ার করে দিন। তাহলে এখন বুঝতে পারছেন যে সীমান্তে কারা উস্কানি দিতেছে। সীমান্তে উস্কানি দিতেছে এই মোল্লারা, তারা যুদ্ধ বাজাইয়া গনিমতের মাল খাইতে চায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।